আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের আলোচনার বিষয় খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এয়ারফোর্সকে নিয়ে। আজকে বাংলাদেশ এয়ারফোর্সের একটা F7 ফাইটার ধ্বংস হয়েছে, মানে বিধ্বস্ত হয়েছে। ছবিতে যে দেখতে পাচ্ছেন এই ধরনের যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। কেন ধ্বংস হয়েছে এবং এই নিয়ে অনেক আলোচনা চলতেছে যে না, ঢাকা শহরে কেন প্রশিক্ষণ দেবে বিমানকে, এটা তো দেওয়া উচিত না। তো সেই ব্যাপারে আমরা ডিটেলস আলোচনা করব কেন দেওয়া উচিত। এবং সাধারণ যে আম পাবলিক তাদের মাথায় সবকিছু থাকে না, চিন্তা ভাবনা, স্ট্র্যাটেজি, ইকোনমি, এরা আসলে কিছুই ওরকম বোঝে না, 90%ই এরকম। তো আমরা একটু ডিপলি আলোচনা করব, তাহলে বুঝতে পারবেন। তো বাংলাদেশের কি কি যুদ্ধ বিমান আছে বা কি কি প্রশিক্ষণ বিমান আছে সেগুলো নিয়েও আমরা একটু আমার মনে হয় জানা আসা উচিত। তো আমাদের কাছে বেসিক প্রশিক্ষণ বিমান, অর্থাৎ হাতে ঘড়ি করে বিমান, যে বিমানের মাধ্যমে সেগুলা হচ্ছে গ্রোভ 120 টিপি। এগুলা PT-6 বিমানকে রিপ্লেস করতেছে। জার্মানির প্রশিক্ষণ বিমান, জার্মানির তৈরি, খুবই ভালো বিমান বলতে পারেন কোয়ালিটির দিক থেকে। এগুলো 24টা আছে, কিন্তু এগুলোও কিন্তু আসার পরে আপনার ক্রাশ করেছে। এরকম নয় যে ভালো বিমান ক্রাশ করে না, করে বাট কম করে যদি আপনি কম্পেয়ার করেন অন্য বিমানের তুলনায়। এরপর হচ্ছে ইন্টারমিডিয়েট, মানে আপনি মানে বেসিক হাতে ঘড়ির পরে একটু অ্যাডভান্সে যাবেন, মানে ইন্টারমিডিয়েট লেভেলে যাবেন। সেটা হলো সেই বিমান পরিচালনার জন্য আছে KW প্রশিক্ষণ বিমান। এগুলো 16টার মতো বাংলাদেশ অপারেট করে। বা এইগুলো চীনের তৈরি। হুম। পাকিস্তানের ফ্যাক্টরিতেও বর্তমানে এগুলো উৎপাদন হয়। এরপরে অ্যাডভান্স প্রশিক্ষণ বিমান আছে। ছবিতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাডভান্স প্রশিক্ষণ বিমান। এটার নাম হচ্ছে Yak-130। রাশিয়ার তৈরি, 16টা কিনেছিল, এখন সম্ভবত 13টার মতো আছে, আর 3টা বিধ্বস্ত হয়েছে বিভিন্ন দুর্ঘটনায়। তো এগুলো অ্যাডভান্স প্রশিক্ষণ বিমান। এগুলো বলতে পারেন একজন পাইলট যখন অনেক ধরনের ম্যানুভারিং বা বিভিন্ন ধরনের কলা কৌশল পরিচালনা করবে, তখন এগুলা, মানে সে একজন পাইলট হয়ে গেছে অলরেডি, কিন্তু আরো আহ, মানে বেটার কৌশল অবলম্বন করার জন্য এই অ্যাডভান্স প্রশিক্ষণ বিমান অপারেট করে। এছাড়া যুদ্ধ বিমানের কথা যদি বলি, বাংলাদেশের কাছে আছে F7 যুদ্ধ বিমান 36টা। F7 এগুলো চীনের তৈরি, চেন্দু এয়ারক্রাফট কর্পোরেশনের। এবং মজার বিষয় কি জানেন, বাংলাদেশে এটার সর্বশেষ ক্রেতা সম্ভবত 2013 সালে বাংলাদেশ এই ধরনের বিমান কিনেছিল সর্বশেষ। চীনও এই বিমান বাংলাদেশকে সর্বশেষ ব্যাচ ডেলিভারি দেওয়ার পরে, 16টা দেওয়ার পরে আর উৎপাদনই বন্ধ করে দিছে। আপনি চিন্তা করেন, আর 2013 সালে তো বাংলাদেশের যুদ্ধ বিমান কেনার কথাই না। এই ফালতু বিমান, মানে এইগুলার কোয়ালিটি অত ভালো নয়, আহ, সময় উপযোগী নয়, আসলে বাংলাদেশে কেনাই উচিত হয়নি। যাই হোক, এটা নিয়ে পরে ডিটেলসে আসতেছি। এছাড়া MiG-29 যুদ্ধ বিমান আছে আমাদের কাছে 8টা, যেগুলো রাশিয়ার তৈরি। এখন এগুলা খুব একটা উপযোগী যুদ্ধ বিমান না। তো অনেকে বলেন যে ধ্বংস হয়েছে প্রশিক্ষণ বিমান। আসলে বিষয়টা হচ্ছে প্রশিক্ষণ বিমানই ধ্বংস হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা প্রশিক্ষণ বিমান না। আপনি যদি বলেন এটা, এই বিমানটা ধ্বংস হয়েছে, F7 BGI। F7 BGI হচ্ছে চীনের একটা বিমান, অলরেডি বলেছি আপনাদের। এটা টেন্ডেন সিট ভ্যারিয়েন্ট। টেন্ডেন সিট হচ্ছে যে আপনার, টেন্ডেন সিট মানে হচ্ছে ডাবল সিট, ঠিক আছে, মানে ডুয়াল সিট ভার্সন। যে কোনো যুদ্ধ বিমানে ডুয়াল সিট ভার্সন ব্যবহার করা হয় প্রশিক্ষণের জন্য। এছাড়াও অন্যান্য ইউজ আছে বর্তমানে মডার্ন ওয়ারফেয়ারে। আপনার ড্রোনকে অপারেট করার জন্য চীন যেমন J-20 ভেরিয়েন্ট তৈরি করছে। ড্রোনগুলাকে ম্যান আনম্যান সিস্টেমে ব্যবহার করার জন্য, আধুনিক এয়ার ওয়ারফেয়ারের জন্য, সেটা আলাদা বিষয়। কিন্তু মেইনলি এখানে হোল এক্সপিরিয়েন্স আরো বেটার দেওয়ার জন্য, এবং এটা যুদ্ধ বিমানই বলতে পারেন। একদম লাস্ট স্টেজে এসে এই ধরনের বিমান মানে দেওয়া হয়। আপনার ওই যে Yak-130 যদি দেখালাম অ্যাডভান্স প্রশিক্ষণ বিমান, সেটার পরে একদম এইগুলা পরিচালনা করে। তো একজন পাইলট মোটামুটি ভাবে বলেন অনেক ম্যাচিউর হওয়ার পরে এই ধরনের যুদ্ধ বিমান পায়। তো বাংলাদেশে যে প্রশিক্ষণ বিমান ধ্বংস হয়েছে, তার পিছনে কিন্তু আসলে পাইলটের আহ, অভিজ্ঞতার কারণে সমস্যা হয়েছে, বিষয়টা এরকম না। বিষয়টা হইতেছে যুদ্ধ বিমানের সমস্যা। এই বিমানের ইঞ্জিন ফেল করছে অথবা অন্য কোনো অ্যাভিওনিক্সে আপনার যান্ত্রিক ত্রুটি দেখা দিছে, যে ত্রুটির কারণে বিমানটা বিধ্বস্ত হয়েছে। এর সাথে পাইলটের অভিজ্ঞতার নিয়ে কোনো ইস্যু নাই। অনেকে বলেন প্রশিক্ষণ মানে এটা গাড়ি প্রশিক্ষণ দেওয়া না, যে এক জায়গায় উঠাই দিল, বিষয়টা ওরকম নয়। বেসিক প্রশিক্ষণ বিমান চালানোর পরেই তার মোটামুটি একটা অভিজ্ঞতা হয়ে যায়, সেক্ষেত্রে সে আর ওই ধরনের ভুল করে না, যে এক রাস্তায় উঠাই দিলাম, ফুটপাতে উঠাই দিলাম গাড়ি, যেরকম ওরকম না। বিমান এভাবে পরিচালিত হয় না। তো ওই বিষয় নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন আমরা স্ট্র্যাটেজিক আলোচনায় যাই। দেখেন, অনেকে বলেন যে বিমান ঘাঁটি বা ওরকম এই আলোচনা করতেছে কেন ঢাকা শহরে থাকবে, জনবহুল শহরে থাকবে। আরে ভাই, জনবহুল শহরে থাকবে না তো কি জঙ্গলে থাকবে নাকি? অবশ্যই জনবহুল শহরে থাকবে। কেন জনবহুল শহরে থাকবে সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখেন,
সামরিক বাহিনীর কাজ কি? সামরিক বাহিনীর কাজ কোনো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঞ্চলগুলো সেগুলোকে প্রথম নিরাপত্তা দেওয়া, মানে প্রায়োরিটি বেস নিরাপত্তা দেওয়া, তারপরে হলো কম গুরুত্বপূর্ণ অঞ্চল। তো বাংলাদেশের জিডিপি অর্থনীতির 40% উপরে কন্ট্রিবিউট করে ঢাকা, তো ঢাকার নিরাপত্তা সবার আগে। তো ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর মোটামুটিভাবে দুইটা ঘাঁটি আছে বলতে পারেন, যেগুলা একটা হলো মানে আলাদাভাবে ভেজ একক, আর একটা হচ্ছে আপনার ওই আমাদের যে বেসরকারি এভিয়েশন ব্যবহার করে সেটা বাংলাদেশ এয়ারফোর্সে ব্যবহার করে, এটা কোনো অন্যায় না। যেমন জাপানের 120টার উপরে ঘাঁটি আছে বলা যায়, সব মিলিয়ে কম বেশি। তো তার বেশিরভাগ অলমোস্ট আপনি বলতে পারেন 95% টু 99% তারা যৌথভাবে ব্যবহার করে, অর্থাৎ এয়ারফোর্সও ব্যবহার করে আবার বেসামরিক বাহিনীও ব্যবহার করে। এতে কি হয়, লজিস্টিক্সের সুবিধা হয়, কস্টে যে বিষয়গুলো আছে সেগুলোতে অনেক সুবিধা পাওয়া যায়। আমাদের মতো দরিদ্র দেশের কথা তো কি বলবো, সেক্ষেত্রে তো ডেফিনেটলি ব্যবহার করা উচিত বা করে। কিন্তু জাপানের মতো দেশও ব্যবহার করে, পৃথিবীর বেশিরভাগ দেশই এরকম, মানে আর কি মোস্টলি এরকমভাবেই ব্যবহার করে যে বেসামরিক বিমানও যে ঘাঁটি ব্যবহার করে বা যে রানওয়ে ব্যবহার করে সেম রানওয়ে ব্যবহার করে এয়ারফোর্সও, এটা কোনো অন্যায় না। তো ঢাকা শহরে আছে, তো বাংলাদেশের ঢাকা শহরে দুইটা ঘাঁটি আছে বলতে পারে, সিলেটে একটা আছে কিন্তু ওটা ওরকম ভাবে অপারেশনাল না, এয়ারফোর্স এইভাবে ব্যবহার করে না। ময়মনসিংহে কোনো ঘাঁটি নাই, রাজশাহী বলতে এই বগুড়াতে আমাদের বিমান ঘাঁটি আছে, সেটা নিয়ে কাজ চলতেছে এবং ভালোভাবে, এবং বগুড়া শহরের পাশেই কিন্তু এই ঘাঁটি, দেখেন চিন্তা করে। আর লালমনিরহাটে আছে একটা প্রশিক্ষণ ঘাঁটির মতো বলতে পারেন, সেটা ওরকম ভাবে পরিচালিত হয় না। আর যশোরে আছে বাংলাদেশ এয়ারফোর্সের একটা ঘাঁটি, এটা দেখেন যশোরে বাংলাদেশ এয়ারফোর্সের যে বেসিক টেনের এয়ারক্রাফট, যে বললাম হাতে ঘুরি যেগুলো করে, সেগুলো হলো যশোরে অবস্থিত। মানে এইটার মেন ঘাঁটি হলো যশোরে, গ্রাম অঞ্চলে, সেক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে কোনো ঝামেলা হয় না। বেসিক ট্রেনারের ক্ষেত্রে কিন্তু আপনার গ্রাম অঞ্চলকেই প্রাধান্য দিয়েছে জনবহুল অঞ্চলের পরিবর্তে। বরিশালে বিমান ঘাঁটি করতেছে, এ নিয়ে জমি অধিগ্রহণ সহ বিভিন্ন ইস্যু আছে, ঝামেলা চলতেছে, মানে এখনো পর্যন্ত শান্তিপূর্ণ না আর কি বলা যায়, ওটা অ্যাক্টিভ না। চিটাগং এ এয়ারফোর্স বেস আছে জহুরুল্লাহ বিমান ঘাঁটি, যেটা চিটাগং এয়ারপোর্টই আসলে ব্যবহার করে যৌথভাবে। এছাড়া কক্সবাজার যে বিমান ঘাঁটি আছে সেটা আপনার যৌথভাবে ব্যবহার করে, ওই জন্য এয়ারফোর্স বলা যায় ডেডিকেটেড ঘাঁটি বলা যায় এটাকে মোটামুটি, এখানে নতুন ঘাঁটি স্থাপন করছে। তাহলে বিমানগুলো পরিচালিত হবে কোথা থেকে? ডেফিনেটলি এখান থেকে, এখন বলতে পারেন বাই শহরের বাইরা। দেখেন ঘাঁটি দুই ধরনের হইতে পারে, মানে সিদ্ধান্তগত দিক থেকে, একটা হলো স্ট্র্যাটেজিক, একটা হলো মানে আপনার ন্যাচারাল। ন্যাচারাল কি? ন্যাচারাল হইতেছে আপনার শহরে বা গুরুত্বপূর্ণ অঞ্চলে আমি নিরাপত্তা দিব, সেই কারণে আমার এখানেই থাকতে হবে, বড় বড় শহরের পাশেই থাকতে হবে আমাকে, বা শহরেই থাকতে হবে, এটাই রুলস, কারণ এটা নিরাপত্তার অনেক বিষয় থাকে। আর একটা হলো স্ট্র্যাটেজিক, কৌশলগত। কৌশলগত কি? যেটার ইকোনমিক্যাল ভ্যালু হয়তো ওইভাবে নাই, কিন্তু রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে, ভৌগোলিক স্বার্থে ওটাকে অনেক সময় প্রয়োজন হয়। যেমন ধরেন আমাদের এই যে ফেনী করিডর আছে, এখানে খুবই একটা ন্যারো এরিয়া, তো এখানে বিমান ঘাঁটি দেওয়াটা ঝুঁকিপূর্ণ, কিন্তু এখানে তো হেলিকপ্টার বেস একাধিক স্থাপন করা দরকার যাতে লজিস্টিক্সটা দ্রুত পৌঁছাইতে পারে, সেটা স্ট্র্যাটেজিক আমাদের জন্য, ঠিক আছে কিছুটা। তো স্ট্র্যাটেজিক ঘাঁটি ইকোনমিক্যাল না, বাট ওইগুলা করা হয়, কিন্তু সেই স্ট্র্যাটেজিক ঘাঁটি সাধারণত হয় 20%, আর 80% ঘাঁটি হবে আপনার ন্যাচারাল, যেগুলো ইকোনমিক্যালি মানে বাই ডিমান্ড এগুলাকে আপনার প্রয়োজন। তো সে কারণে শহর অঞ্চলেই বিমান ঘাঁটিগুলো হবে, গ্রাম অঞ্চলে নয়, এটাই রুলস। এখন দুর্ঘটনা হবে, এটাই স্বাভাবিক। এখন আমার সিম্প্যাথি ডেফিনেটলি আছে, কিন্তু সিম্প্যাথি চিন্তা করলে তো আপনার মানে ঘাঁটি সরাই দিবেন ঢাকা শহর থেকে, এটা হয় নাকি? তাহলে ঢাকা শহরের নিরাপত্তা যাবে কোথায়, বিমান ঘাঁটির নিরাপত্তা যাবে কোথায়? আচ্ছা আমি বললাম যে আমার ঘাঁটি ঢাকার পরিবর্তে আমি দিলাম ধরেন ইসে, এই অঞ্চলে, শহরের থেকে অনেক দূরে দিলাম। আপনি কি জানেন যে ইন্ডিয়া যখন আক্রমণ করবে তখন আমার তো এই ঘাঁটি তো ইন্ডিয়ার আর্টিলারি রেঞ্জের মধ্যে চলে আসবে, রকেট লঞ্চারের রেঞ্জের মধ্যে চলে আসবে, আমার ঘাঁটি তো তামা করে ফেলবে, বিমানও ধ্বংস করে ফেলবে ইজিলি। আমার ঘাঁটি থাকতে হবে সেন্ট্রাল পজিশনে, যেখানে নিরাপত্তা দেওয়া সহজ হয়। আর ঘাঁটির নিরাপত্তার জন্য তো কস্ট আছে, তো ঘাঁটির নিরাপত্তার জন্য যে কস্টটা ব্যয় করে সেই কস্ট দিয়ে আপনি শহরেরও নিরাপত্তা দিতে পারতেছেন। কিভাবে দিতে পারতেছেন? ধরেন এয়ার ডিফেন্স মোতায়েন করছে ঘাঁটির নিরাপত্তায়, সেটা রেঞ্জ ধরেন 20 কিলোমিটার, তো 20 কিলোমিটারের মধ্যে শহরও চলে আসে। মানে আপনি যদি আকাশপথে চিন্তা করেন, ঢাকা তো 350 কিলোমিটারের মতো, কিন্তু আকাশে চিন্তা করলে অ্যারাউন্ডে 20 কিলোমিটার বা 25 কিলোমিটারের বেশি হবে না, মানে সার্কুলার ভাবে আপনি চিন্তা করলে গেলে অ্যারাউন্ডে। তাহলে দুইটা নিরাপত্তা হয়ে যেতেছে আপনার কি ইকোনমিক্যাল অপশন। আপনি তো আমেরিকা নয় বা অন্য অন্য দেশ নয় যারা অনেক বেশি ব্যয় করতে পারে, এবং কি যারা বেশি ব্যয় করে তারাও কিন্তু এভাবেই বিবেচনা করে, বড় বড় শহরেই থাকে। পৃথিবীর 90 থেকে 95% ঘাঁটি বড় বড় শহরেই আছে এবং থাকবে, এটাই রুলস। মানে এটা রুলস বলতে এটা বাই ডিমান্ড, এটা থাকবে, লজিস্টিক্স এর ব্যাপার আছে। এখন বাকি বাকি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। ধরেন দুইটা তিনটা কমেন্ট দেখি, আমি কয়েকটা কমেন্ট পিক করছি। এক মানে এই যে অ্যালেক্স শাহরিয়ার,
বুঝতেই পারতেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেয় এখানে, মানে আওয়ামী লীগ বলতে পারেন, আফসোস লীগ যেটাকে বলে। বলতেছে 3 কোটি গণপ্রতিষ্ঠাতা মিলিটারি প্রশিক্ষণ কেন উঠবে, আওয়ামী লীগের আমলে তার ওরে নাই। তারপরে জিপিএ 5 পাওয়া স্টুডেন্ট, মানে একটা বকস মকস কথাবার্তা, মানে কান সামাংসা ছুটাই ফেলাইতে হয়। যাই হোক, ওই বিষয় নিয়ে বলতেছি না। আর এইসব পাগলামি ছাগলামি কথাবার্তা কিছু বলছে, আবেগী কথাবার্তা, এগুলোর কোনো ভ্যালু নাই। কেন ভ্যালু নাই দেখেন, দোষ কিন্তু আওয়ামী লীগের এখানে। কারণ বাংলাদেশ 17 বছর যুদ্ধ বিমান কেন নাই, পাইলটের কারণে তো বিমানের সমস্যা নাই, বিমানের ইঞ্জিন ত্রুটি বা ক্যাপাসিটি বা মান্দাত্তা আমলে বিমান ব্যবহার করে দিকে সমস্যা। আওয়ামী লীগ 17 বছর ক্ষমতা থাকছে, কোনো আধুনিক যুদ্ধ বিমান কেনে নাই, কোনো 4th জেনারেশন ফাইটার কেনে নাই। সমস্যাটা তো ওখানে। 17 বছরে মিয়ানমার কত যুদ্ধ বিমান কিনছে, ওরা JF-17 কিনছে 16টা, তারপরে 12টা কিনছে SU-30, তারপরে JL-9 বিমান কিনছে 12টা। মানে 4th জেনারেশন ফাইটার বা 4.5 জেনারেশন ফাইটার মিয়ানমার কিনছে মোটামুটি ভাবে আপনি বলতে পারেন প্রায় 30টার মতো। তাহলে বাংলাদেশ একটাও কিনতে পারে নাই। বাংলাদেশের চেয়ে মিয়ানমার ইকোনমি অনেক ছোট। সুতরাং এই পাগলের কথা কোনো ভ্যালু নাই আসলে, এগুলা ইনফ্লুয়েন্স করার জন্য কমেন্ট। আরেক ভদ্রলোক কমেন্ট করেছেন, সবাই বুঝলাম, একটা পোস্ট বলছে প্রশিক্ষণ জনবহুল এরিয়াতে ঢাকার বাইরে নেওয়া যাইতো। তো বেসিক প্রশিক্ষণ বিমান তো ঢাকার বাইরেই নেই, তাই না? তো ফ্লাইটে দেখলাম এটাই তার প্রথম দিন ছিল, এটা তার প্রথম দিন ফ্লাইট অ্যাটেন্ডেন্টের, এইটা তার শেষ ফ্লাইট ছিল। স্লো ফ্লাইং যেগুলো হয়, অর্থাৎ বললাম যে ওই যে যুদ্ধ বিমানের যখন দেয় অ্যাডভান্স ট্রেনের এয়ারক্রাফট শেষ করার পরে তাকে যুদ্ধ বিমান দেওয়া হয় ভাই। সে অলরেডি ট্রেইনড প্রপারলি, সে আরবান এরিয়াতে সে সোলোটে ফ্লাইং করবে, এটাই রুলস। আপনার আরবান এরিয়াতে কেন স্লো ফ্লাইং করে, আপনি দেখবেন পৃথিবীর বড় বড় শহরে F-22 বা যে কোনো রাফাল বা অন্য যুদ্ধ বিমান দেখবেন শহরের উপর দিয়ে আস্তে আস্তে ওড়ে, মানে বিমান আফটার বার্নার চালু না করে, ইঞ্জিনের যে আফটার বার্নার আছে ওইটা ব্যবহার না করে স্লো ফ্লাইং করে, এতে কষ্ট কম হয় এবং দীর্ঘক্ষণ ধরে রেঞ্জ থাকে এবং টহল দিতে পারে। শহরের নিরাপত্তায় এটাই নিয়ম, যে আপনি শহরের নিরাপত্তায় স্লো ফ্লাইং করবেন, অনেকক্ষণ ধরে আকাশে থাকবেন, খরচ কম হবে, তেল কম ব্যয় হবে এবং রেঞ্জ বাড়বে। ফলে আপনি অনেকক্ষণ ধরে টহল দিতে পারবেন, প্রতিপক্ষের কোনো বিমান, ড্রোন বা অন্য কোনো কিছু যদি আসে সেটাকে আপনি মোকাবেলা করবেন। এটাই বেসিক থিওরি। এখন আফটার বার্নার চালু করলে তো আপনার মনে করেন অনেক কষ্ট চলে যায়, কারণ বিমানের রেঞ্জ 3/1 হয়ে যায়, জ্বালানি অনেক বেশি পড়ে যায় এবং 3/1 রেঞ্জ হয়ে যায়, যে কারণে স্লো ফ্লাইং করে। এবং যে কোনো কিছু আপনাকে প্রথমবারই করতে হবে, এটাই তো রুলস, তাই না? আপনাকে স্লো ফ্লাইং তো করতেই হবে ঢাকা শহরে। আর এটা তো পাইলটের ত্রুটি না, কারণ পাইলট অলরেডি ম্যাচিউর, ত্রুটি হতেছে বিমানের, পাইলটের না। আর শহরে পুরাতন মডেলের বিমান প্রশিক্ষণ, এখন পুরাতন মডেল যেটা বলছেন সেটা আমিও আপনার সাথে একমত, যে বাংলাদেশের যুদ্ধ বিমানের সমস্যা আছে, এগুলো অলরেডি আমি আলোচনা করেছি, যে বাংলাদেশের যুদ্ধ বিমানের সমস্যা আছে। এখানে আপনার কাছে যা আছে তাই নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। ইকোনমিক্যালি আপনার কি চিন্তা করতে হবে, লজিস্টিক্স, তারপরে আপনার ঘাটির নিরাপত্তার যে বিষয়গুলো আছে সেগুলা, এবং কস্ট অ্যাকাউন্টিং এর চিন্তা করতে হবে। এই বিষয়গুলো চিন্তা করে আপনার ঘাটি রাখতে হবে। এখন ঢাকার বাইরে আপনি যদি ঘাটি নেন, ঢাকার বাইরে ঘাটি নিলে ওটার আপনি নিরাপত্তা দিবেন কিভাবে? নিরাপত্তার জন্য যে পরিমাণ টাকা ব্যয় হবে, শহরের নিরাপত্তা দুইটা একসাথে দিতে পারবেন? আপনার তো ভাত চলে না দেশে। মানে আমি ওইভাবে চিন্তা করতেছি, মানে ইউরোপ আমেরিকার সাথে তুলনা করে। তাহলে আপনি একসাথে দুইটা জিনিস কিভাবে করবেন? আর নিরাপত্তা কখনো ওইভাবে দিতে পারবেন না। আপনার প্রতিপক্ষের গোয়েন্দা সংস্থার ড্রোন দিয়ে আপনার ঢাকার বাইরে ঘাটিগুলো ধ্বংস করে দেবে ইজিলি, গোয়েন্দা সংস্থার মাধ্যমে, যেটা ইরানে আপনি দেখতে পাইছেন যে কি কি করছে। তো সেম কাজটা আমাদের সাথেও হবে এবং ওইটা নিরাপত্তা দেওয়া কোনোভাবেই সম্ভব না। তো আর কষ্ট তো বেশি যাবে। আর লজিস্টিক্সের বিষয়টা কি, যখন যুদ্ধ হয় তখন শহরে থাকলে বিমান বাহিনী তার লজিস্টিক্সটা খুব দ্রুত পায় এবং বিভিন্নভাবে পেতে পারে, যেটা একটা গ্রাম অঞ্চলে গেলে কোনোভাবেই পাবেন। আপনার লজিস্টিক্সের যে যাতায়াতের ব্যবস্থা আছে ধ্বংস করে দিবে ইজিলি। তো লজিস্টিক্স বন্ধ হবে। যুদ্ধের 50% হচ্ছে লজিস্টিক্স আর 50% হইতেছে আপনার বাকি সবকিছু মিলিয়ে। তো লজিস্টিক্স এখানে ঠিক থাকবে। তো এটা প্রশ্নই আসে না আসলে কিভাবে যে, মানে কিছু ছান অফ বিচ যেগুলো আছে, কিছু ভিডিও টিডিও বানাইছে যে ঢাকা শহর থেকে সরাইতে হবে। হয়তো সামরিক বাহিনী চাপে পড়ে কিছু একটা ডিসিশন নিতেও পারে, কিন্তু এটা তো একটা পাগলামি রীতিমতো। মানে ব্লেম দিতে সামরিক বাহিনীকে, ভাই দুর্ঘটনা হয়েছে, সিম্প্যাথি আছে, কিন্তু এর মানে কি এই যে আমি সামরিক নিরাপত্তা ঢাকা শহর থেকে ক্যান্টনমেন্ট সরান, এরকম আমি মন্তব্য দেখেছি। ঢাকা শহর থেকে ক্যান্টনমেন্ট সরাবে মানে, ঢাকা শহর থেকে ক্যান্টনমেন্ট সরালে আপনি নিরাপত্তা দিবেন কিভাবে? এটা স্ট্র্যাটেজিক জায়গা, আপনি নিরাপত্তা দিবেন কিভাবে? পৃথিবীর কোন দেশ আছে যে দেশের মানে রাজধানীতে সেন্ট্রাল কমান্ড থাকে, স্ট্র্যাটেজিক ফোর্স থাকে? দিল্লির নিরাপত্তায় ধরেন 2 ডিভিশন, সরি 2 কোর, 2 ডিভিশন না, 2 কোর, অলমোস্ট 1,60,000-এর মতো সেনাবাহিনী আছে, শুধু দিল্লির নিরাপত্তায় থাকে স্ট্র্যাটেজিক ফোর্স।
চায়নার আপনার থিয়েটার কমান্ডগুলো দেখেন, ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড, ইস্টার্ন থিয়েটার কমান্ড, সব থিয়েটার কমান্ড থেকে ওদের যে সেন্ট্রাল থিয়েটার কমান্ড আছে বেইজিংয়ে, সেখানে সবচেয়ে বেশি সেনাবাহিনী আছে এবং সবচেয়ে প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিকগুলো ওখানে থাকে এবং সবচেয়ে অ্যাডভান্স মিলিটারি যেগুলা। তো আমরা আরও একটা উদাহরণ দিই, মানে বাস্তব উদাহরণ। এই ভদ্রলোক কথা একটা উদাহরণ দিতে বলছিল ইটালির কথা, যে মানে কোন একটা বিষয় আনছিল ইটালি, যে ইটালির বিষয় ফলো করা। দেখেন, ইটালির বিমান বাহিনীর প্রধান প্রধান ঘাঁটিগুলা কোথায় অবস্থিত? ইটালির সবচেয়ে বড় শহরগুলা কোনগুলা? রোম হলো রাজধানী এবং মিলান, এই দুটো হলো সবচেয়ে বড় শহর বলা যায় ইটালির। তো মিলানে এই যে এই লাল অংশগুলো দেখেন, সেগুলো হলো বিমান ঘাঁটির ছবি। তো এই যে নেপলস হলো ইটালির অন্যতম বিখ্যাত শহর এবং বন্দর নগরী, সেখানে বিমান ঘাঁটি আছে দেখেন। রোমে রাজধানীর একদম ভিতরে বিমান ঘাঁটি। ফ্লোরেন্স শিল্পনগরী, মানে শিল্প বলতে ওই যে চিত্রশিল্প, ওরকম মানে ওই আর্ট শহর বলা যায়, ঐতিহাসিক শহর। সেই শহরের গুরুত্বপূর্ণ একটা শহরে, সেখানেও বিমান ঘাঁটি। বলোনিয়া ইতালির গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক একটা শহর এবং বিখ্যাত একটা ইউনিভার্সিটিও আছে এখানে, ইউনিভার্সিটি অফ বলোনিয়া, পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়। সেখানেও আপনি দেখেন মানে প্রধান বিমান ঘাঁটি, মানে অঞ্চলের ভেনিস ইতালির অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন, সেই শহরের মাঝখানে বিমান ঘাঁটি। মিলানে আছে, তো কোন জায়গায় আসলে নাই? তো এইগুলা মানে উদ্ভট কথা। এবং মজার বিষয় কি জানেন, ইটালির যে প্রধান প্রশিক্ষণ বিমান ঘাঁটি, সেটা হলো নেপলসে অবস্থিত। এবং সেই নেপলসে যেখানে অবস্থিত, সেখানে হলো ইউনিভার্সিটি অফ নেপলস, মানে যেটা এই রাজ্যের সবচেয়ে বড় ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির একদম নিকটবর্তী অঞ্চলে। তাই তার মানে কি এখন ওটা ওখান থেকে সরাই দিতে হবে? ওটা তো আছে, মনে করেন পৃথিবীর সবচেয়ে পুরনো যে বিমান ঘাঁটিগুলো আছে প্রশিক্ষণ কেন্দ্র, তার মধ্যে এটা একটা। তার মানে কি আমি এটা সরাই দিব ওখান থেকে? বিষয়টা, দোষটা এখানে এই বিষয়ে না, সমস্যা হইতেছে অন্য জায়গায়। আমাদের সমস্যা হইতেছে আমাদের বিমানের কোয়ালিটি সমস্যা। এই কোয়ালিটি চেঞ্জ করতে হবে, যেটা 17 বছরে করা হয়নি এবং আগামী দিনেও করা হবে কিনা তা জানি না, কারণ মিলিটারির পক্ষ থেকে কোনো ওরকম ডিসিশন না। এবারও ডিফেন্স বাজেট আপনার $3.5 বিলিয়ন মতো, এই মানে ঘুরে ফিরে সেম ডিফেন্স বাজেট বলতে পারেন। তো এই ক্ষেত্রে আমরা চাপে পড়তেছি আসলে। তো ডিফেন্স বাজেট বাড়াইতে হবে এবং ডিফেন্স বাজেট বাড়ার সাথে সাথে আপনার বিমানের কোয়ালিটি বাড়বে এবং এই দুর্ঘটনা হয়তো বা আগামী দিনে হবে। মানে হবে না এটা বলা ভুল, মানে আশা করি না হোক, কিন্তু হবেই। আপনি এটা ঠেকাইতে পারবেন না, পৃথিবীর সব দেশই কম বেশি এরকম হচ্ছে। আপনার এরকমও হয়, আমাদের তো ভুলবশত আপনার বাড়ির উপরে, মানে সিভিলিয়ানদের বাড়ির উপরে প্রশিক্ষণ মানে চলাকালীন বোমা ফালাইছে ভারতে কিছুদিন আগে। আপনার বিশাল ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্রেও হয় কম বেশি। তার মানে কি আমরা বিমান ঘাঁটি সরাই দেবো? এটা তো প্রশ্নে আসে না। মানে আমরা মানে কতটা লো আইকিউর পিপল। এবং স্ট্যাটিস্টিক্স অনুযায়ী কিন্তু বাংলাদেশ লো আইকিউ। আমাদের আমাদের আইকিউ অনেক লো কম্পেয়ার টু, মানে প্রথম 30-50-এর মধ্যেও আমাদের আইকিউ নাই, মানে যেটা খুবই খারাপ অবস্থা দেশে। তো ধীরে ধীরে ডিফেন্স বাজেট বাড়াইতে হবে এবং বিমানগুলোকে রিপ্লেস করতে হবে। যেমন ধরেন আমাদের F7 বিমান, যে প্রশিক্ষণ বিমানগুলো, মানে সরি F7 নাই, যে PT6 যে বিমানগুলো আসলে চায়নার থেকে আমরা অপারেট করেছি এবং সফলভাবে অপারেট করছে, সেই বিমানগুলোকে গ্লোব 120 TP দিয়ে রিপ্লেস করছে। এবং আগামী দিন হয়তো আরও বাড়তে পারে। ইন্টারমিডিয়েট প্রশিক্ষণ বিমান আছে, ভালোই চলতেছে। MiG-29 গুলাকে রিপ্লেস করা, এবং এখন 8টা বিমান আছে, মাত্র 8টা বিমান তো আর বেশি দিন থাকবে না। তো এগুলাকে রিপ্লেস এবং ফ্লিট আপগ্রেড করতে হবে, কারণ ডুয়াল ইঞ্জিন ফাইটার হিসেবে আমার ক্যাটাগরি হিসেবে আমার এক স্কোয়াড্রন অন্তত রাখতে হবে অ্যাটলিস্ট। তো ডুয়াল ইঞ্জিন ফাইটার হিসেবে আমাদের কোনো একটা ভালো ফাইটার কিনতে হবে। আমি আশা করব যে সেটা কোনো অবশ্যই ভালো বিমান হবে। সেটা হতে পারে ড্যাসল্ট রাফাল হতে পারে, যেটা অথবা চীনের J-35 হতে পারে। J-35 ফিফথ জেনারেশন ফাইটার, বেটার সলিউশন, বেটার অপশনস, মানে কস্ট কম, সবকিছুতেই ভালো। আশা করি ইউরো ফাইটার টাইফুন হবে না। অনেকের হয়তো পছন্দ থাকতে পারে, কিন্তু ইউরো ফাইটার টাইফুন পুরানো কেনাতে একদমই জায়েজ হবে না, কারণ ওটার মেইনটেনেন্স ইস্যু আছে। ভবিষ্যতে এটার উৎপাদন থাকবে না 4-5টা দেশে, সেক্ষেত্রে বেশিরভাগ সময় ইউরো ফাইটার টাইফুন গ্রাউন্ডেড থাকে। আমার কথা না, আপনি রেফারেন্স দেখে নেবেন গুগল থেকে সার্চ দিয়ে, যে কি পরিমাণ জার্মানির অধিকাংশ ইউরোফাইটার টাইফুন গ্রাউন্ডেড মেনটেন্যান্সের অভাবে। তো এটা একটা ইস্যু আছে। আর F7 36টা আছে, এগুলোকেও আমাদের ডেফিনেটলি রিপ্লেস করতে হবে। তো বেশি দিন রাখা যাবে না। এখন এগুলো রিপ্লেস করার জন্য অনেক বিমান আছে, যেমন ধরেন J-10C আছে, F-16 আছে, তারপরে F-16 ব্লক 70, যেটা আর কি ব্লক 70, ওইগুলো আছে। তারপরে আপনার আছে ইয়া সুইডিশের যে সাব গ্রিপেন, জেস গ্রিপেন 39, যেগুলো ওই F/E ভেরিয়েন্ট, যেগুলো লেটেস্ট ভেরিয়েন্ট গ্রিপেন ই, এগুলো কিনতে পারে। এখন
কোনটা কিনলে ভালো হবে এইসব বিষয় নিয়ে আসলে সামরিক বাহিনীর ভিতরে অনেক কিছু জানো তো, পলিটিক্যাল প্রেশার, প্রাইস, এভরিথিং সবকিছু মিলে আর কি ডিসিশন নিতে হয়। তো এইগুলোকে পর্যায়ক্রমে রিপ্লেস করতে হবে। জেটেন্সি সবচেয়ে ভিজিবল অপশন আমার কাছে মনে হয়। তো এইসব বিষয় আছে আর কি। তো আজকের মতো এখানে আলোচনা শেষ করছি। তো ওই ধরনের মন্তব্য আশা করি করবেন না যে মানে ঘাঁটি সরাই দাও ঢাকা থেকে, মানে রীতিমতো পাগলামি। আপনার নিরাপত্তা পাবেন কোথায়? আপনি কি গাজা হবেন নাকি? বাংলাদেশের ধরেন সামরিক বাহিনী যদি মনে করেন অতিরিক্ত কস্ট যায়, আমাদের তো সামরিক বাহিনী 3.5 বিলিয়ন দ্বারা পরিচালিত হয়। বাংলাদেশের সামরিক বাহিনীর একটা গুণ আছে, সেটা হলো একটা শৃঙ্খল সামরিক বাহিনী আছে। এই শৃঙ্খল সামরিক বাহিনী আর বাংলাদেশে থাকবে না যদি এই ধরনের বাজে ডিসিশন নেয়। কারণ এমনি তো বাজেট কম, আরো বাজেট যদি ইয়ে হয় তাহলে প্রশিক্ষণ বা সেনাবাহিনীর যে শৃঙ্খলা সেখানে আপনার হাত দিতে হবে। এবং কারণ আমাদের 70% থেকে 80% বাজেট যায় হলো গা সামরিক বাহিনীর খাওয়া দাওয়া প্রশিক্ষণ মানে মেনটেন করতে। আর আমরা 10 to 20% ব্যয় করতে পারি নতুন আর্মস করায় এবং মেনটেনেন্স করতে। তো সেক্ষেত্রে সেখানে যদি হাত দেয় তাহলে শৃঙ্খল সামরিক বাহিনী থাকবে না। দেখবেন মিয়ানমারের মতো যে স্যান্ডেল পরা সেনাবাহিনী আছে না, মিয়ানমারে কিন্তু সেনাবাহিনী স্যান্ডেল পরে। হুম, মানে বুটের পরিবর্তে দেখবেন ওদের কাছে স্যান্ডেল আছে। ওরকম অবস্থা হবে তখন। পরিস্থিতি হবে ভয়াবহ। পার্বত্য চট্টগ্রাম আর মানে ওই যে মিয়ানমারের রাখাইনের মতো হবে, বা চীন রাজ্য বা ওই যে ওদের যে সব রাজ্য আছে না ওই অধিকাংশ বেদখল, ওরকম হয়ে যাবে দেখবেন। মানে কোনো কিছু আর কন্ট্রোলে থাকবে না তখন। তখন পরিস্থিতি আজ করতে পারবেন যে কত ভয়াবহ। এখানে তো 19-20 জন মারা গেছে, আমার সিম্পেথি আছে ভাই, কিন্তু তখন দেখবেন 19,000 মারা যাবে। এরকম পরিস্থিতি হবে। এটাই হবে যদি পরিস্থিতি ওরকম যায়।